আমি কি আমার ইতিহাসটাকে সঠিকভাবে লিখতে পেরেছি সেটা আপনি বলেন। আমি যদি সঠিকভাবে ইতিহাসটাকে লিখতে পারতাম তাহলে আমি বলতাম যে দিস ইজ দি ইতিহাস। আমি তো আমার নিজের ঘরেই সামলাতে পারছি না। এই যে উনি কতগুলি প্রশ্ন তুললেন, মুক্তিযুদ্ধের ঘোষণারই একটা প্রশ্ন আসলো। আরে ভাই, একটা কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা হচ্ছে বাস্তবতা। এবং মুক্তিযুদ্ধে 25শে মার্চ রাত্রে 12টার সময় ঘোষণা হয়েছে এবং 16ই ডিসেম্বর বিকাল 4:30টার সময় পাকিস্তানিদের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হয়েছে। এখানে ভিতরে যা হয়েছে এটা হচ্ছে বাস্তবতা। এখানে যদি কেউ বলে যে না এটা করেনি, তাহলে আপনি চোখ বুজে যদি বলেন যে সূর্য উঠে নেই, তাহলে তো সেটা কমাতে। এখন আমি চোখ বুজে থাকলাম সূর্য উঠছে কি ওঠে নেই সেটা আমি বলতেও পারি, কিন্তু সূর্য তো সূর্যের জায়গায় আছে। এটাকে নিয়ে বিতর্ক হবে কেন? সেই জন্যই আমার বারবার প্রশ্ন একটাই আসে, আমরা সঠিক ইতিহাসটা লিখি নেই, লিপিবদ্ধ করে নিই। দ্বিতীয় কথা, ভারতীয়রা যখন এখানে আসছে তখন একটা কিন্তু এগ্রিমেন্টের মাধ্যমে আসছে। বাংলাদেশ সরকার আর ভারত সরকারের মধ্যে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির মাধ্যমে একটা জয়েন্ট টাস্ক ফোর্স করা হয়েছিল, জয়েন্ট ফোর্সেস কমান্ডার নিয়োগ করা হয়েছিল। তৎকালীন সময় ইস্টার্ন কমান্ডের কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরা। ওখানে কিন্তু ক্লিয়ার পরিষ্কার ভাষায় লেখা আছে হি ইজ দি অ্যালাইড ফোর্স কমান্ডার। এবং আপনি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যদি আপনি পড়েন, সেখানে দেখবেন নিয়াজি প্রথমবারের মতো স্বীকার করেছে টু দি জয়েন্ট ফোর্সেস কমান্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এটা কিন্তু সারেন্ডার সেরিমনিতে ইনস্ট্রুমেন্টে কিন্তু লেখা আছে, এবং হি হ্যাজ সারেন্ডার টু জয়েন্ট ফোর্সেস কমান্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিএর সাবেক প্রেসিডেন্ট, তিনি এবিসিসিআর সাবেক পরিচালক, বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন মিস্টার শাহিদুল ইসলাম হেলাল। আমার বায় পাশে আমার ডানে রয়েছেন এবিসিসির আরেকজন সাবেক পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর এম শাহিদ রেজা। স্বাগত আপনাদের দুজনকে। আমরা 2007-08-এর সময় যখন একটা সরকার ছিল, সেনা সমর্থিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যে নামই আমরা বলি না কেন, তত্ত্বাবধায়ক সরকার, সেই সময় একটা কথা আমরা প্রায়শই শুনতাম যে ডিরেল ট্রেন, এটাকে লাইনে তুলতে হবে, লাইনচ্যুত ট্রেনকে। আজকেও বাংলাদেশের সংস্কার বা নানা কথা, নানা বিষয় নিয়ে বাংলাদেশকে একটা লাইনে তুলবার চেষ্টা করা হচ্ছে। 54 বছরে কিছু হয়নি তো, বাট এখনও এই 1 বছরের চেষ্টার পরেও অনেকেই মনে করছেন যে গন্তব্যটা আসলে অনিশ্চিত। সো সামগ্রিকভাবে রাজনীতি, সামাজিক বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন, আর আপনারা দুজনেই যেহেতু অর্থনীতির সঙ্গে সম্পর্কিত, সেই জায়গা থেকেও বলতে পারেন যে আসলে আপনারা কী দেখছেন। শাহিদুল ইসলাম হেলাল। আমি এমনি ওভারঅল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলি, আমি আপনাকে আগের প্রোগ্রামে বলেছি যে আমরা অনিশ্চয়তায় ছিলাম, তারপরে নেক্সট টাইম এসে বলছি আতঙ্কতে ছিলাম। এখন কিন্তু আমরা অস্থিরতাতে আছি এবং নিরাপত্তার ভয়ে আছি। এটা কিন্তু শুধু আমি অ্যাজ এ ব্যবসায়ী না, একদম সাধারণ জনগণের এই কথাটা আছে। যেসব দেখছি মানে অর্থনীতির ক্ষেত্রে যে আমরা অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার মধ্যে আছে। হ্যাঁ, এখন হ্যাঁ, এই দুটা বড় একটা চ্যালেঞ্জ। আমরা যারা ব্যবসা করি, স্পেশালি যারা এমপ্লয় করি, আমরা কিন্তু এখন আমাদের এমপ্লয়িকেও ভয় পাই, এমন একটা স্টেজে চলে গেছে। প্রায় প্রতিটা একটু বড় ইন্ডাস্ট্রিতে ইন্টারনাল একটা কন্দল শুরু হয়ে গেছে, কারণ ওই এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের জন্য প্রায় প্রতিটা এলাকাতেই কিন্তু এই ঝামেলাটা আছে। আগে যখন ঝামেলা হতো আমাদের কিন্তু একটা জায়গা ছিল যাওয়ার, পুলিশকে বলতে পারতাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল এক সময়, র্যাব থাকতো, তারপর ইভেন আর্মিরও হেল্প নেওয়া যেত। তারপরেও যদি আমি সাহায্য না পেতাম, আমি করতাম কি, আমার একটা বন্ধু আছে, কেউ হাতে এমপি বা পলিটিশিয়ান, যে পলিটিক্যাল লোকরা আসতো, ওকে ফোন করে বলতাম ভাই এই প্রবলেমটাকে সলভ করে দাও। কিন্তু এখন কিন্তু আমাদের ওই জায়গাটাও হারিয়ে গেছে। তো
এখন পুরো জিনিসটা একটা ইয়াং জেনারেশনের কাছে চলে গেছে। আপনি দেখবেন যে প্রতিদিনই তো রাস্তাঘাটে গোলমাল হচ্ছে, এই যে ইয়াং ছেলেপেলেরা করছে, আমার খুবই খারাপ লাগে যে একটা ইয়াং জেনারেশন পুরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বুঝে বা না বুঝে। এতে কিন্তু অর্থনীতির বিরাট একটা ক্ষতি হচ্ছে, কারণ প্রতিদিনই তো কোথায় না কোথায় গোলমাল হচ্ছে। এদেরকে থামানোর বা এদেরকে ব্যবস্থা করার কোনো পথই নেই। আমি অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি ভাবি যে আমি যখন একটা ছেলেকে এমপ্লয় করি, একটা ইয়াং ছেলেকে এমপ্লয় করি, আমার নিজেরই খারাপ লাগে, কারণ তাকে দিয়ে আমি অনেক অন্যায় কাজ করাই। তো সমাজে কিন্তু ওটা অনেক আগের থেকে আসছে, কিন্তু এখন ওটা একদম ছোঁয়াছুঁয়ি রোগ হয়ে গেছে। এখন এই যে ইয়াং জেনারেশনের মাঝে যে টাকা পয়সার একটা লোভ লেগে গেছে, যেটা আমরা প্রায় প্রতিদিনই দেখি, তো এটা কিন্তু ভবিষ্যতের জন্য, সমাজের জন্য তো বিরাট ক্ষতিকর একটা জিনিস। শিল্পায়নের জন্য এটা আরও বড় বাধা, আমাদের অর্থনীতির জন্য এটা আরও বড় চ্যালেঞ্জ। কারণ এরা কি করতেছে, কি করবে, পড়ালেখা ছেড়ে এগুলি করছে। যে কোনো সোসাইটিতে এটা কিন্তু বিরাট একটা বাধা। এটা কিন্তু এখন আমাদের সাইকোলজিক্যাল মানে মেন্টাল হেলথের দিকে অনেক মনোযোগ দেওয়া দরকার। এখান থেকে বের হওয়ার যত রকম চেষ্টা করা যায় করা উচিত। আর এটার মাঝে যেটা হয়েছে যে এখন দেখবেন যে বড় বড় ব্যবসায়ীরা তো অনেকে অন্যায় করেছে পালাতক, এখন হচ্ছে কি ছোট ছোট আকারে অন্যায়গুলি হচ্ছে, এবং নাম্বার অফ অন্যায় কিন্তু আমার মনে আরও অনেক বেশি বেড়ে গেছে। বড়রা যা টোটালিটি করেছিল ওদেরকে তো ধরা হয়েছে, ওরা চলে গেছে, এখন কিন্তু ছোট ছোট আকারে অন্যায়টা আরও বেড়ে গেছে। আমরা দেখছি যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ঘুষের পরিমাণ 4 গুণ বেড়েছে আগের চেয়ে। হ্যাঁ, আমি 4 গুণ না বাড়লেও আমি আমার অ্যাকাউন্টস দেখলে স্পেসিফিক্যালি না বললে আগের থেকে বাধা অনেক বেশি হয়ে গেছে। কারণ একটা কারণ আছে যে প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে যেটা হচ্ছে যে ট্রান্সফার হচ্ছে। একটা অফিসে যদি একটা অফিসারের কাছে আমার কাগজটা থাকে, ও 2 দিন পরে যদি ট্রান্সফার হয় আরেকজনের কাছে যায়, আমার কিন্তু রিস্টার্ট করতে হয়। তো ওরাও কিন্তু আতঙ্কে, অফিসারও কিন্তু আতঙ্কে থাকে যে কোনো কাগজ সাইন করতে দেরি। তো আমি অ্যাজ এ বিজনেসম্যান আমার তো কাজটা তাড়াতাড়ি করা দরকার, সুতরাং আমার ওই জায়গাটায় খরচাটাও বাড়ছে। এবং আগে আমাদের এই সরকারি অফিসারের সাথে আমাদের যারা ব্যবসা করি একটা ভালো সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমরা উই ওয়ার্ক অ্যাগেনস্ট ইচ আদার। আগে ওরা আমাদের সাথে একসাথে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করতো, এখন কিন্তু ওরা পুলিশিং করতে যে আমাদেরকে শত্রু ভাবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের যেই কাজগুলি আগে 5টা কাগজ লাগতো, এখন 50টা কাগজ লাগে একই জায়গায়। তো ওরাও কিন্তু সরকারি অফিসাররাও কিন্তু এখন নিরাপত্তাহীনতাতে ভুগছে। ওরাও কিন্তু ভয়ে ভয়ে কাগজ সাইন করতে ভয় পায় যে কোথায় কে আসবে, কোথায় ট্রান্সফার হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে ওভারঅল উই আর নট ইন এ ভেরি কমফোর্টেবল পজিশন। তো আর আমার সবচেয়ে বড় ভয় লাগে যে ভবিষ্যৎটা কিন্তু আমরা দেখছি না পজিটিভ কিছু। তো উই আর হোপিং যে পজিটিভ কিছু হবে। ডক্টর শাহিদ রাজা। জি, আমি দেশে 54 বছরে আপনি যেটা বললেন যে 54 বছর উন্নতির কথাটা, যে উন্নতিটা হয় নাই যেটা বলা হয়, আসলে আমি এভাবে ভাবতে রাজি না আর কি। কারণ আপনি আমাদের বাজেটের কথা যদি বলি, সবাই যেটা জানে 73-এর বাজেট ছিল 700 কোটি টাকার, এখন আমরা 8 লক্ষ কোটি টাকার বাজেট করি। তো এখন যেটাতে গ্রোথটা হয়েছে, বাংলাদেশের গ্রোথটা হয়েছে, এবং সরকারি একটা পিছিয়ে পড়া ব্যবস্থা, আদা খেসরা কৃষিভিত্তিক সমাজ থেকে আমরা শিল্পভিত্তিক একটা সমাজে এসেছি। এখানে নেতৃত্ব ছিল আমাদের রাজনৈতিক দলগুলি, রাজনীতি নেতৃত্ব দিয়েছে, আমাদের ব্যবসায়ীরা এসছে। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে একটা গণতান্ত্রিক পরিবেশ হলেই ব্যবসা বাণিজ্য এবং দেশের অগ্রগতিটা হয়। যেটা হয়েছে আপনার 90 থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের শিল্পায়ন যেটা হয়েছে, আজকের যে বাংলাদেশে যেটা আমি বললাম বাজেটের আকার বা আমাদের অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল যে বেনিফিটগুলি হয়েছে বা ব্যবসা বাণিজ্যের যে গ্রোথটা হয়েছে, রিজার্ভ যেটা বেড়েছে, সবই হয়েছে এই 90 থেকে 2001 সালের মধ্যে হয়েছে। তার আগে পরেও গেছে, বিভিন্ন রকমের অস্থিরতা গেছে, তারপরেও অস্থিরতা শুরু হয়েছে 91 সালের পর থেকে, 2001 সালের পর থেকে শুরু হয়েছে। তা আমি নিজে ব্যবসা করি 1993 সাল থেকে আমি ব্যবসা বাণিজ্য করি। তো আমার যেটা মনে হচ্ছে যে এটা স্থিরতা দরকার, রাজনৈতিক স্থিরতা দরকার, না হলে মানুষ কোনো পরিকল্পনা করতে পারে না। আমরা আমাদের দেশটা মূলত এক্সপোর্ট নির্ভর। এখানে আসলে আমাদের মার্কেট খুব ছোট, মানুষের পারচেস ক্ষমতা অত্যন্ত কম, যার ফলে আমরা নির্ভর করি আমাদের এখানে রপ্তানির উপরে।
সেই রপ্তানিটা নির্ভর করে বিদেশি ক্রেতা যারা আছে তারা যখন আমাদের পুরো আস্থা তৈরি করতে পারে। এখন গত যদি বলেন আপনি যে ইলেকশনটা হয়ে গেল 24 ইলেকশনের আগের 1 বছর আগ থেকেই যদি আপনি দেখেন সবার একটা ভাব ছিল যে কি হয়, ইলেকশনটা হওয়ার পরে আমি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করব। 24-এর পরে যেটা হয়ে গেল পরিবর্তনটাই হয়ে গেল পুরোপুরি। ইলেকশন তো আর কোনো কিছু টিকলো না। এখন একজন ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা কেউ কিন্তু তার কোনো সামনে কিছু ফোরকাস্ট করতে পারছে না এই মুহূর্তে। হেলাল ভাই যেটা বললেন একটু আগে, সব জায়গায় অস্থিরতা, সব জায়গায় অনিশ্চয়তা। এইটা এমনভাবে মাউন্টিং করেছে যে আপনার এখান থেকে না ভাঙতে পারলে এটা আসলে এগিয়ে আসাটা যাবে না। যেটা মনে করি যে এই জায়গাতেই কাজ করা দরকার। একটা গণতান্ত্রিক ব্যবস্থা যত তাড়াতাড়ি পারা যায় এটাকে নিয়ে আসা দরকার, তাহলেই বাংলাদেশটা যে জায়গায় এসছে সেই জায়গা থেকে আমরা উত্তরণটা ঘটাতে পারবো। একটু যদি আপনার কাছে বুঝতে চাই, এখন তো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সংস্কার নিয়ে এবং আর্থিক খাতে বা অর্থনীতিক ক্ষেত্রে কি ধরনের সংস্কার কিছু হয়েছে এই এক বছরে, বা হলে কি হয়েছে, কি হওয়া উচিত ছিল, কি হওয়া দরকার? আচ্ছা, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটা বক্তৃতা শুনছিলাম। উনি বলছেন যে সংস্কার শব্দটাই এখন কেমন হয়ে গেছে। 2007 সালে ওনাকে সংস্কারবাদী বলা হতো, এখন অন্য কিছু বলা হয়। অর্থাৎ সংস্কার শব্দটাই আমাদের দেশে মনে হয় একটা জোক হয়ে গেছে সেই আপনার 2007 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত এসে। তা এখন যেটা আর্থিক খাতে তারা কিছু কাজ করার চেষ্টা করেছে। আমরা যেহেতু আর্থিক খাত নিয়ে আমরা যেহেতু সরাসরি যুক্ত আছি, এই সরকার এসে কাজ যা করেছে তার সাথে চিৎকারটা দিয়েছে বেশি, এটা আওয়াজ করেছে বেশি। কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো কিছু যে একটা সুনির্দিষ্টভাবে আসবে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য, উত্তরণের জন্য, সেটার চাইতে মনে হচ্ছে যে কাজ হওয়ার আগেই আপনার কাজের খবর চলে যাচ্ছে। এই যে আমাদের ব্যাংকগুলি যে ধরেন যে রানের পর্যায়ে পড়ে গেল প্রায়, এটা কারণটা কি? এটা কিছুদিন হঠাৎ করে একজন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঘোষণা আসলো 6টা ব্যাংক একসাথে হয়ে যাচ্ছে, 7টা ব্যাংক একসাথে হয়ে যাচ্ছে। কাস্টমার যারা ছিল তারা আতঙ্কিত হয়ে স্বাভাবিক কারণে ব্যাংক রান করা শুরু করলো, যে যার ডিপোজিট উঠানোর জন্য গেল। আবার কিছুদিন পর বলতেন না এখনো হয় নাই। কিন্তু আপনি জানেন যে এটা প্রায় 6 মাস আগের কথা। তো গভর্নমেন্ট যারা চালাচ্ছেন ওনারা এত অনিশ্চয়তা ভুগছেন কেন, ওনারা কনফিউজড কেন? ওনারা তো একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলবেন। ব্যাংক যদি মার্চ করতে হয় সেটা তো সিদ্ধান্ত হবে, সেটা হওয়ার অনেক আগে কেন ঘোষণা দিয়ে প্যানিক করে ফেলা হচ্ছে? এটা হচ্ছে আপত্তির জায়গাটা। মনে হচ্ছে যে কারো কোনো নাই, গোলটা বোধহয় সেট করার নাই আমাদের। এই যে একটা যে কোনোভাবে পৃথিবীতে আন্দোলন, সংগ্রাম, বিপ্লব যেগুলি ঘটে একটা দেশের পরিবর্তনের জন্যই তো ঘটে। কারণ আপনি এক ধরনের স্থির অবস্থার মধ্যে দিয়ে তো কোনো কিছু আগায় না। পৃথিবীতে বিপ্লব আন্দোলনের মধ্যে দিয়ে তো সব কিছু ঘটে। এখন সেখানে দেখতে হবে যে আন্দোলনের নেতৃত্বটা কাদের কাছে আছে। তা আমার মনে হয় আন্দোলনের নেতৃত্বটাই একটু আগোছালো হয়ে গেছে আমাদের। এই যে এবারে 24-এর আন্দোলনটাকে আমরা যে সংস্কার, যেটা বললেন, সংস্কার তো আমরা সবাই চেয়েছিলাম। কারণ আমরা যে রাজনৈতিক বন্দোবস্ত চলছিল সেটা তো ভালো চলছিল না। অর্থনৈতিক বন্দোবস্ত যেটা ছিল সেটা তো ভালো চলছিল না। আমরা তো আরও ডেমোক্রেটিক সিস্টেম চাই, অর্থনীতিতে আমরা আরও স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই, কিন্তু সেটা তো হচ্ছে না, হয়নি তো। সুতরাং আপনি একজনকে সরিয়ে দিয়ে আপনি কি করলেন? আপনারা যারা আসলেন আপনারা তো কিছু করতে পারলেন। দৃশ্যমান কোনো অগ্রগতি আপনি যেটা জানতে চাচ্ছেন যে কোনো সেক্টরে কোনো দৃশ্যমান অগ্রগতি নাই। এবং আগে গত 6 মাস আগে যেটা ছিল, যেটা আশা ছিল যে অগ্রগতিটা হবে বোধহয়, কিছু একটা হতে যাচ্ছে বোধহয়, এখন মানে গত কয়েকদিনে, বিশেষ করে গত কয়েক সপ্তাহ বা 1-2 মাসের মধ্যে মানুষ আসলে আশার মধ্যে আর নাই। মানুষ এখন প্রচণ্ড হতাশার মধ্যে আছে এবং আতঙ্কের মধ্যে আছে। আপনি এই যে ব্যবসার কথা যেটা বললেন, যে উনি যেটা বললো যে বড় বড় মিল কারখানার মধ্যে সব জায়গার মধ্যে এক ধরনের একটা আতঙ্ক কাজ করে। আপনি এই আগস্টের পট পরিবর্তনের পরে যে রাজনৈতিক মামলাগুলি হয়েছে, যেটা অনেক ব্যবসায়ীকে মামলায় দিয়ে দেওয়া হয়েছে, ওই ব্যবসায়ী কিন্তু জানেই না কি হচ্ছে, যে ওর ব্যবসা, ওর ফ্যাক্টরিতে ঝুট নিয়ে সমস্যা হচ্ছে, সুতরাং আরেক গ্রুপ গিয়ে তার নামটা ওই কোনো জায়গায় 50 কিলোমিটার 100 কিলোমিটার দূরে তার নামটা মামলায় দিয়ে দিচ্ছে, যার ফলে সবাই তো আতঙ্কিত। আপনি একটা ফ্যাক্টরিতে একজন লোক ঝুটের ব্যবসা করতো বা 2জন লোক করতো। আমি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে আমি যুক্ত আছি। পরিবর্তনের পরে গিয়ে 5জন 6জন বিভিন্ন জায়গা থেকে এসে দাবি করা শুরু করলো যে আমরা সবাই ব্যবসা করব। তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেল। এখন মালিকের অবস্থাটা কি? যারা শ্রমটা, শিল্পটা যারা পরিচালনা করছিল, তারা কোন দিকে যাবে, কি করবে? কারণ ব্যবসা তো 5 জনের সাথে করতে পারবেন না, আপনাদের যে কোনো 1-2জনের সাথে কাজ করতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনি কোথায় যাবেন? কারণ আগে যাই হোক একটা সেন্টার পয়েন্ট ছিল, একটা কন্ট্রোলিং পয়েন্ট ছিল, পলিটিক্যালি ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে ছিল। এখন অগাস্টের পর থেকে
ধীরে ধীরে এমন জায়গায় এসছে যে এখন কোনো কন্ট্রোল পয়েন্ট নাই মনে হচ্ছে, যে একজন ব্যবসায়ী বিপদে পড়লে কার কাছে যাবে, কোনো জায়গা যাওয়ার মনে হচ্ছে পাচ্ছে না। পুলিশ প্রকৃত অর্থেই এখনও ঠিক তার ইয়াতে ফিরে আসতে পারে নাই, তার যে ফর্মে ফিরে আসা দরকার ছিল। আপনি সরকার একটা কথা বলে যে ওনারা নিবর্তনমূলক কোনো কিছু করবেন না, খুব ভালো, কিন্তু সরকার পরিচালনা করার জন্য তো আপনাকে একটা মানে আপনার পলিসিটা ইমপ্লিমেন্ট করার জন্য তো আপনাকে কিছুটা শক্ত হতে হবে। এখন আপনি ওই দেবপ্রিয়র কথাটা আমি ওনার আরেকটা বক্তৃতা কয়েকদিন আগে আমি শুনলাম, এই সরকার অত্যন্ত ভালো, অত্যন্ত নিরীহ, ব্যঙ্গ করে বলেছে যে এত ভালো তো ভালো না, আমার তো দেশটা চালাতে হবে, আমাকে তো ব্যবসাটা চালাতে হবে, দেশটা। আপনি এই যে ক্ষমতাটা আপনি এসছেন, আপনি তো একটা বিজনেস করার জন্য কমিটমেন্ট নিয়েছেন, এটা বিজনেস তো, তাই না? কাজের দায়িত্ব নিয়েছেন, তো আপনারা যারা কাজের দায়িত্ব নিয়েছেন আপনারা শুধু একটাই পারবেন, আপনারা চুপচাপ বসে থাকবেন, কারোর সাথে কোনো কথা বলবেন না, কেন চলবে না, যে যেভাবে আছে সেভাবে চলুক, তাতে তো হবে না। ওই জন্য তো আপনাকে দেওয়া হয়নি। আপনাকে সবাই মিলে পৃথিবীতে এরকম বিপ্লবের পরে অনেক জায়গা থেকে বাইরে থেকে মানুষ এসেছে, ইভেন লেনিন যিনি, উনিও তো বাইরে ছিলেন, উনি এসে বলশেভিকদের নেতৃত্ব দিয়ে রাশিয়াকে তৈরি করেছেন। যিনি এসেছিলেন তিনি যদি শক্ত হয়ে বসে ওনার পলিটিক্যাল কমিটমেন্টগুলো যদি উনি এগিয়ে নিয়ে আসতেন, এদেশে দরকার ছিল পরিবর্তন যেটা হয়েছে তার সাথে মিলিয়ে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দরকার। তো আমাদের এই 18 কোটি মানুষের দেশকে যদি একটা ভালো রাজনীতি তৈরি না করা যায়, বন্টন ব্যবস্থা যদি ঠিকমতো করা না যায়, উৎপাদন ব্যবস্থা যদি ঠিকমতো তৈরি না ঘুরে, এই 18 কোটি লোককে আপনি খাওয়াতে পারবেন না। এই জায়গাতে যিনি আসছিলেন তার উপর আমাদের সবারই আশা ছিল, আজকে আসার জায়গাটা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এটা মিস্টার শাহিদুল ইসলাম হেলাল। যে আমি তো পেপার টেপার পড়ে যা বুঝি আর কি, যে দেশটা তো চালাচ্ছে ইয়াং ছাত্ররা উইদাউট এক্সপিরিয়েন্স, মানে সব ডিসিশনের প্রবাবলি এখন ওরা নিচ্ছে। তো এতে কিন্তু ইকোনমির কন্ডিশন কখনো ভালো হতে পারবে না, কারণ এতে যেটা হয়েছে যে আমাদের ব্যবসায়ীদের সাথে কিন্তু সরকারের দূরত্বটা দিন দিন বাড়ছে। সেই বাজেটে, লাস্ট বাজেটে, ইয়ারের বাজেটে অন্য প্রত্যেকবার কিন্তু ব্যবসায়ীরা বসতো এনবিআরের সাথে দেয়ান দরবার করতো, অনেকগুলি মিটিং হতো, তারপর একটা ডিসিশন নিত। কিন্তু এই বাজেটে সব ডিসিশন কিন্তু এনবিআর ওদের মন মতো নিয়ে নিয়েছে। এটা অবশ্য ব্যবসায়ীদের একটা দুর্বলতা আছে, কারণ বিসিসিআই বা ট্রেড বডিজ ওগুলি ভেঙে গেছে। ভেঙে যাওয়াতে ওরা নেগোশিয়েট করতে পারে নাই, ওখানেও একটা অস্থিরতা হয়ে গেছে। কোনো ইলেকশন হচ্ছে না, প্রত্যেকটা চেম্বার এবং অ্যাসোসিয়েশনে কিন্তু এই প্রবলেমটা আছে। আমরা যে চেম্বার বা অ্যাসোসিয়েশন করতাম, এফবিসিসির ডাইরেক্টর ছিলাম, আমরা তো ওখানে বন্ধু বানাতাম, যে তো ফ্রেন্ডশিপের মাঝে কাজ করতাম, রিসার্চ হতো, সরকারের সাথে দেয়ান দরবার করতাম। আমরা একটা পার্টি ছিলাম, সরকার একটা পার্টি ছিল, কিন্তু এখন ওটা নাই। হচ্ছে কি, ওখানেও যুদ্ধ, মানে কে পাওয়ারে যাবে, কিভাবে যাবে, ওখানে আবার ছাত্রদেরও কিছু ইনফ্লুয়েন্স আছে, সব মিলে কিন্তু ওইটা আমাদের নেগোসিয়েশনের জায়গাটা খুব দুর্বল হয়ে গেছে। এটার বড় একটা ইম্প্যাক্ট হয়েছে যে এই যে আমেরিকাতে যে ট্যারিফের জন্য যে নেগোশিয়েটটা, এটা কিন্তু যে কোনো অন্ধ লোকও বলবে যে বিকজ এটা বিজনেসের নেগোসিয়েশন হচ্ছে, ব্যবসায়ীদেরকে এখানে জোড়া লাগানো দরকার ছিল। ইভেন সে বিজিএমই বা বড় বড় ব্যবসায়ীরা সরকারের পক্ষে প্রবলি বলারও সাহস পায় না যে আমরা আপনাদের সাথে যেতে চাই। একদম লাস্ট মোমেন্টে ওরা সবাই কমপ্লেন করেছে যে ওদেরকে যুক্ত করা হয় নাই। এই যে এখন পেপারে দেখলাম যে এলজিসি গ্র্যাজুয়েশনের জন্য আমাদের প্রধান উপদেষ্টা কিছু গাইডলাইন দিয়েছে, তো ওইখানে একটা কমিটি বানিয়েছে, 2 মাসের মধ্যে মনে হয় রিপোর্ট দেওয়ার কথা। ওই কমিটিতে কিন্তু সবাই আছে, ব্যবসায়ী নাই। তো ব্যবসার জিনিসগুলি যদি ব্যবসায়ীদের থেকে, হর্সেস মাউথ থেকে না শুনে বা শুনতে না চায়, দেন ইটস অলওয়েজ এ প্রবলেম। আমরা যেমন রপ্তানিকে এনকারেজ করতে চাই, অনেক রকম ফ্যাসিলিটিস দিতে চাই, কিন্তু দেখেন ওয়েজ আর্নারকে যে 2.5% অর সামথিং এক্সট্রা দেয় যখন টাকা আসে, অথচ আমরা রপ্তানি যারা করি একই ডলার আনি, আমাদেরকে 1% উল্টা ট্যাক্সের সোর্স কাটে। সেটা হলো যে আমি যা রপ্তানি করব ওই ভ্যালুর পরে 1% কাটবে, ওই 1% ট্যাক্সটা আবার অ্যাডজাস্টও করতে পারবো না। আমার কোম্পানি যদি লসও করে ওই 1% দিতে হবে। তার মানে আমি রপ্তানি করে প্যানালাইজড হচ্ছি, ওরা ওয়েজ আর্নার দিয়ে বেনিফিটটা পাচ্ছে। এই যে সিম্পল জিনিসগুলি, এগুলি যদি ব্যবসায়ীদের সাথে কথা বলা হয় অনেক উপকার হতো। প্লাস এই যে এখন এলডিসির জন্য, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে আমাদের রপ্তানিতে অনেকগুলি সাবসিডি ছিল, অনেক রকম প্রণোদনা ছিল, ওগুলি গত বছর অর্ধেক করে দিয়েছে। এই বছর এই ডিসেম্বরের পর মনে একদম 0 করে দিচ্ছে। তো আমার তো এটা এত তাড়াহুড়া করার দরকার ছিল না, 26-এর এন্ড পর্যন্ত তো ছিলই। তো
এটাতে ইম্প্যাক্ট তো ব্যবসার উপরে তো পড়বেই। অলরেডি তো ব্যবসায়ীরা কষ্টে আছে, রপ্তানিকারকরা আমেরিকার এটার জন্য, ট্রেড ইমব্যালেন্সের জন্য যে কষ্টে পড়বে। আর এটা হলো এডিশনাল একটা বোঝা। যেমন আমার কোম্পানি যেমন জুট আমরা এক্সপোর্ট করি, 10% দিতাম, এখন ওটা 30-35%, কত পার্সেন্ট হবে জানি না। তো এটা কিন্তু এখন থেকেই বায়াররা প্রেশার দেওয়া শুরু করেছে যে তোমরা প্রাইস কমাও, কারণ আমার প্রায় 1 বছর লাগবে আমরা প্রাইসটা বাড়াতে। যে ট্যাক্সের জন্য যে প্রাইসটা বাড়বে ওরা কিন্তু ইমিডিয়েটলি বাড়াতে পারবে না, ওরা স্লোলি বাড়াবে। এবং দ্য লার্জার দ্য ইন্ডাস্ট্রি, দ্য মোর ইফেক্ট ইট উইল বি অন দ্যাম। কারণ যত বড় ইন্ডাস্ট্রি হয়, যত বেশি এক্সপোর্ট করে, ওর কিন্তু প্রফিট মার্জিন কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ খুবই কম। ছোট ইন্ডাস্ট্রির ধরেন প্রফিট মার্জিন 15-20% থাকে। বড় ইন্ডাস্ট্রি এমনও আছে, গার্মেন্টসে শাহেদ ভাই বলবেন, যে 1-2% নেট প্রফিটে চলে, বড়রা ম্যাক্সিমাম 5%-এ। এখন বায়ার যদি বলে তুমি দাম কমাও 20%, ওই ফ্যাক্টরিতে আউট অফ বিজনেস চলে যাবে। তো এই জিনিসগুলি আমার মনে হয় নেগোসিয়েশনের সময় বোঝা দরকার ছিল। একটা ধারণা সরকারের দিক থেকে দেওয়া হচ্ছে এবং অনেক আলোচনার মধ্যে আমার এখানেও করেন যে সংস্কার যা কিছু হয়েছে ইকোনমিক সেক্টরে হয়েছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের পারফরমেন্স তো অসাধারণ বলে অনেকে বলবার চেষ্টা করছেন। ডু ইউ এগ্রি উইথ দ্যাট? ব্যাংকিং সেক্টর যেখানে চলে গেছিল, যদিও মিস্টার শাহিদ রেজা কিছু প্রশ্ন কিছু বলেছেন, বাট উনি প্রবাবলি বেটার বলবে। বাট আমি অ্যাজ এ ব্যবসায়ী বলছি, উনি তো অ্যাজ এ ব্যাংকার বলতে পারবে। হ্যাঁ, ব্যাংক প্রবাবলি ইজ দ্য অনলি প্লেস যেখানে একটু স্বস্তি এসছে। একটা সময় ছিল যে এলসি খোলা যেত না, ডলার নেই, নিজের টাকা দিয়েও খোলা যেত না, এমন অবস্থায় ছিল। ওখান থেকে একটু ব্যাংকটাকে স্ট্রিমলাইন করছে। কিন্তু এই স্ট্রিমলাইন করতে যেয়ে, বড় বড় ডাকাতকে ধরতে যেয়ে ছোট ছোট ব্যবসায়ীদেরকে চোর বানিয়ে দিয়েছে। মানে ছোট যারা, ওদেরও এখন এত কাগজপত্র চাচ্ছে, ব্যাংকার আর ক্লায়েন্টের রিলেশনশিপ এত ডিফিকাল্ট হয়ে গেছে, ওখানে কিন্তু ক্ষতি হয়েছে। তা আমি ইন জেনারেল যদি বলি, হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে কিছু স্বস্তি আসছে, যেই বিপদে আমরা ছিলাম ওটা আসছে, বাট ইটস নট গুড। বৈদেশিক মুদ্রার বাজারের কি অবস্থা? বৈদেশিক, আপনার যদি আমদানি কম হয় তো বৈদেশিক মুদ্রা তো বাড়তেই থাকবে, এটা তো অবভিয়াসলি। আপনার ব্যবসা এখানে কম, সুতরাং বৈদেশিক মুদ্রা বাড়ছে। আমরা এই ম্যাথমেটিক্স বোঝা খুবই মুশকিল, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস, আমার তো বৈদেশিক মুদ্রা বাড়বেই যখন আমার আমদানি কম করতে হচ্ছে। আর আমদানি কম করতে হচ্ছে বিকজ ফ্যাক্টরিরা, ইন্ডাস্ট্রিরা এখানে অস্থিরতায় আছে। কোনো ফ্যাক্টরি কিন্তু এক্সপানশনে যাচ্ছে না, এটা কিন্তু আই ক্যান রাইট ইট ডাউন, উনিও লিখে দিতে পারবে। কিন্তু আনফর্চুনেটলি প্রত্যেকটা ফ্যাক্টরির কিন্তু বছরের শেষে বিএমআরই করতে হয়, অর প্রোডাকশন ইনক্রিজ করতে হয়, শুধু যে কস্ট অফ ইনফ্লেশনকে বিট করার জন্য। বছরের শেষে তো আমার ওয়ার্কারকে 10-15% বেতন বাড়াতে হবে। তো এই বেতন বাড়ানোর জন্য হলো আমার কিন্তু প্রোডাকশন বাড়াতে হবে, আমার মেশিন আমদানি করতে হবে। কিন্তু দেখেন মেশিন আমদানি হচ্ছে না। তার মানে এই বছর যা আছে, ব্যবসায়ীরা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট স্পেশালি, নেক্সট ইয়ার এই ইনফ্লেশনের জন্য বেতন বৃদ্ধির জন্যই কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ একটা তো আছে, নতুন ইন্ডাস্ট্রি কেউ করার জন্য এখন সাহস করবে না। আর এটা একদম বাস্তবতা যে আমার কাছে টাকা থাকলে আমি হয়তো বাইরে টাকাটা নিয়ে যাবো। প্রায় লোকের যারা যেটা করছে, এখানে ইনভেস্ট করা এখন আনসেফ। কিন্তু এখন যদি আমি আমার এক্সিস্টিং ইন্ডাস্ট্রিটাতে এক্সপানশন না করতে পারি, তাহলে তো ইটস এ ম্যাটার অফ টাইম, আস্তে আস্তে ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হবে। আর ব্যাংকিংয়ে যেমন ক্লাসিফিকেশনটা আগে 9 মাস থেকে মনে এখন 3 মাস হয়েছে। শাহজাদা ভাই 3 মাস করেছে না, এতে অনেকে ক্লাসিফাইড হয়ে গেছে। আর একবার যদি আপনি ক্লাসিফাইড হন, আপনার যে কোনো, আপনার 10টা ইন্ডাস্ট্রি থাকলে একটাতে, একদম ছোটোটাই যদি আপনি ক্লাসিফাইড হন, ইউ আর ফিনিশড, আপনি আর কিছুই করতে পারবেন না। একটা সময় ছিল যে আপনি ক্লাসিফাইড হলে আপনি নিজে টাকা দিয়ে আমদানি করতে পারতেন, মেশিনপত্র বা র মেটেরিয়াল আমদানি করতে পারবেন ক্যাশ টাকা দিয়ে। এখন ওটাও বন্ধ করে দিয়েছে। তো এইসব জায়গা গভর্নমেন্ট হ্যাজ টু লুক। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকও ব্যবসায়ীদের থেকে দূরে থেকে কাজগুলি করতেছে। ওভারঅল হয়তো সিনারি ইমপ্রুভ হচ্ছে, আই ডোন্ট নো। বাট আমরা যদি স্পেসিফিক্যালি দেখি, আমার গায়ের ব্যথা অনেক বেশি। কারণ আরেকটা বিগেস্ট চ্যালেঞ্জ আমাদের জন্য, বিকজ আমি এসএমই ফাউন্ডেশনের অনেকদিন ডাইরেক্টর ছিলাম, যে একটা বড় ইন্ডাস্ট্রি, ওনার ইন্ডাস্ট্রি যখন বন্ধ হয়, সাথে কিন্তু 30-40টা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপ্লাইয়ের উপরে ডিপেন্ডেন্ট। এবং
এখন দেখা যাচ্ছে যদি স্ট্যাটিস্টিক্স দেখেন বা যদি স্ট্যাটিস্টিক্স ওইভাবে নেওয়া হয়, এসএমই সেক্টরে যারা ব্যবসা শুরু করে 1, 2, 3 বছর পরে সবাই ডেট কালেকশনের জন্য ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যায়। এটা কিন্তু আরেকটা কারণ আছে, কারণ আমাদের কন্ট্রাক্ট ল বলে কোনো লই নাই। আমি ওনাকে মাল দিলাম, উনি মাল নিল, টাকা দিল না, আমি কিছুই করতে পারবো না। তো এগুলির দিকেও মনোযোগ দেওয়া দরকার। আমার মনে হয় সরকারের এই স্পেসিফিক ইকোনমিকটাকে যদি ডেভেলপ করতে, এই স্পেসিফিক ছোটো ছোটো পয়েন্ট, ব্যাংক্রাপসি ল বা এই ঋণ খেলাপি হলে কিভাবে এখান থেকে বের করা যায়। দেশে তো বহু ইন্ডাস্ট্রি, কিন্তু আপনি হিসাব করে দেখবেন বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে আছে। ওই ইন্ডাস্ট্রিতে হয়তো ইলেকট্রিসিটি লাইন আছে, গ্যাস লাইন আছে, বিল্ডিং আছে, কিন্তু বছরের পর বছর বন্ধ হয়ে আছে। পাশে আর একটা ইন্ডাস্ট্রি করছে। তো এই ইন্ডাস্ট্রিটাকে লিগ্যাল কারণে ব্যাংকও নিতে পারছে না, ওনারও নিতে পারছে না, উনি যদি কিনতে চায় তাও পারছে না। এই লিগ্যাল ম্যাটার্সগুলির দিকে আমার মনে হয় অনেক মনোযোগ দেওয়ার টাইম আসছে। শাহিদ রেজা, ব্যবসায়ীদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। এটা পরিবর্তনের পরে মনে করেন যেটা আতঙ্ক তৈরি হয়েছিল, যেটা আসলে আগে যেটা ছিল যে ওই যে কিছু মানুষ ব্যবসাতে আগায় থাকতো, ওরাই সব কিছু করতো। হঠাৎ করে তারা চলে যাওয়ার কারণে, সরে যাওয়ার কারণে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। কিন্তু এরা যে আগে এদের নতুন যারা আছে তাদেরকে যে এগিয়ে নিয়ে আসবে সেটা তারা করে নাই। না করে যেটা যে আমাদের ব্যবসায়ী সংগঠনগুলি প্রায় সকল জায়গাতেই প্রশাসক বসিয়ে দিয়েছে। এটা একটা আমি মনে করি একটা ভুল কাজ হয়েছে, কারণ আমাদের ব্যবসায়ীদেরকেই দেওয়া দরকার ছিল, তাহলে তাদেরকে পাওয়া যেত। আজকে বিজিএমই যে কথাটা বলে যে ব্যবসায়ীদের আসলে সেখানে কোনো প্রতিনিধিত্ব নাই। সরকার যাওয়ার আগে ব্যবসায়ীদের সাথে কথা বলতে পারতো, যেটা বলতেছিলাম যে সেটা করে নাই। এই দূরত্বটার কারণে মনে করেন যে বিনিয়োগটা যে আসেনি, এটাও একটা কারণ। যে যারা এসছে, কেন্দ্রীয় ব্যাংক মনে করেন অনেক কাজ করতে চেয়েছে, কিন্তু সেখানে ঠিক স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে আমার মনে হয় না সাথে নিতে পেরেছে। সবসময় একটা ভয় তৈরি করে কাজ করতে চেয়েছে। আসলে একজন উদ্যোক্তাকে আপনি যদি শুধুমাত্র নেগেটিভলি তাকে চিহ্নিত করতে চান, তাহলে মানুষ উদ্যোক্তা হবে না। আপনি তাকে কি কি শাস্তি দিবেন শুধুমাত্র এটা নিয়ে যদি আপনি ভাবতে থাকেন, আপনার সমস্ত মেকানিজম যদি এটা নিয়ে কাজ করে, তাহলে মানুষ উদ্যোক্তা হতে আসবে কেন? এবার কি হয়েছে যে হঠাৎ করে আপনার সমস্ত যত জায়গায় যত ইম্পেয়ার্ড অ্যাসেট, যেটা ব্যাংকের দুর্বল ঋণ, সবগুলি মোটামুটি বের করে নিয়ে এসে এখন প্রায় দেশের 25% ব্যাংকিং সেক্টরে 5 লক্ষ কোটি টাকা আপনার খারাপ ঋণ। এটা আরও আগে থেকেই ছিল, কাছাকাছি ছিল, কিন্তু ব্যাংকগুলি তার মতো করে একটা ড্রেসিং করে কারো কাছ থেকে কিছু নিয়ে না নিয়ে তারা একরকম করে একটা রিপোর্ট তৈরি করতো। তো সেটা আপনারা ধীরে ধীরে করতে পারতেন, কিন্তু এই বছরে একসাথেই সবগুলি ব্যাংকের উপরে এই যে ইন্সপেকশন করে যেটা বের করে নিয়ে আসা, তাহলে এটার আপনার পলিসিটা কি, এরপরে কি করবেন আপনি, সেটা তো থাকতে হবে। সেটা এখনও জানা যাচ্ছে না। তো একটা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের পরিকল্পনাটা কি? ওনারা কি 5 বছরের জন্য প্ল্যান করছে কোনো কিছু? মানে ওনাদের মেয়াদটা ওনারা কতদিন ঠিক করেছে? আপনি সমস্ত যদি সব জায়গায় যদি সমস্যাগুলি করে ফেলেন, সামনে নিয়ে আসেন, কটা আপনি সমাধান করবেন? এখন ব্যাংকিং সেক্টরে যেটা হয়েছে যে ওনাদের এই ইন্সপেকশন যেটা হয়েছে, নতুন ক্লাসিফিকেশনের মাত্রা বেড়ে যাওয়াতে প্রায় আপনারা জানেন যে 20টা ব্যাংক এবার কোনো ডিভিডেন্ড দিতে পারে না। তো তাহলে কি হলো? বাজারে শেয়ার বাজারের অবস্থা তাহলে কি হলো? কারণ এই ডিভিডেন্ডের টাকা তো সাধারণ ইনভেস্টরের কাছে চায়, বিনিয়োগকারীর কাছে চায়, সেটা আপনি বন্ধ করে দিলেন আপনি। তাহলে শেয়ার বাজারটা আরও দুর্বল হয়ে গেল। সেই জন্য পরিকল্পনাহীনতা একটা আমার মনে হয় যে আছে। অনেক কিছু করার একটা আগ্রহ আছে, যেটা এলিট চিন্তাভাবনা, যে দেশকে পরিবর্তন করে ফেলবো, ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলবো। কিন্তু আসলে আপনাকে বুঝতে হবে যে ওই কথা আছে না, যে আপনি কতখানি খেতে পারবেন, আপনার ততখানি আপনি মুখের মধ্যে নেন, বাকিটা আপনি নিয়েন না, তাহলে আপনি খেতেটা পারবেন না। এখানে বোধহয় এই জিনিসগুলি আছে। মনে করেন আপনি বাংলাদেশের কথা, যে বাংলাদেশে যদি ব্যবসা বাণিজ্য করতে হয়, বাংলাদেশের ইউএসপি কি, ইউনিক সেলস পয়েন্ট যেটা বলে, হ্যাঁ, জনসংখ্যা, মানে জনসম্পদ, আর আমাদের ন্যাচারাল সোর্স যেটা ছিল গ্যাস ছিল। এখন তো গ্যাস নেই, তাহলে এখানে ব্যবসা কে করতে আসবে? এই যে আমাদের সামিট করলো, ওই করলো, বিভিন্ন রকম প্রশ্নটাই করতে চাইছিলাম যে সামগ্রিকভাবে অবকাঠামোগত অবকাঠামোর পরিস্থিতি, বিশেষ করে গ্যাস, জ্বালানি যাই বলি না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আপনি যা আছে তাই আছে, তার মধ্য দিয়ে চলছে। তাই নতুন এক্সপানশনের সুযোগ আসলে
এখানে নাই। তো আপনি ওই যে যেটা বললো যে ডলারে এখন হেলাল ভাই যেটা বললো যে ব্যাঙ্কগুলিতে একটু স্বস্তি আসছে, আসলে হেলাল ভাই একটু স্বস্তি আসছে না, কাজ করবো কম, কাজ না থাকার কারণে স্বস্তি আসছে, কারণ এখন আমদানিকারক নেই, আমদানি করা হয় শুধুমাত্র যা যা নিত্য একদম খুব প্রয়োজন তার কারণে। তা আপনি ডলার তো আমাদের রেমিটেন্স থেকে ডলার আসে, আমাদের এক্সপোর্ট থেকে ডলার আসে, তো ডলার যদি পরবর্তী যদি বিক্রি না হয়, আমদানি যদি না করা হয়, তাহলে এই ডলার তো আপনার জমতেই থাকবে, রিজার্ভে জমতে থাকবে, আপনার ব্যাঙ্কগুলির কাছে জমতে থাকবে। এটা খুব একটা হেলদি সিচুয়েশন না কিন্তু, মানে একটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে রিজার্ভ যদি ক্রমাগত বাড়তে থাকে, এতে করে মনে মনে তৃপ্তি পাওয়া যাবে, আসলে লং রানে এটা কোনো ভালো সিগন্যাল দেয় না। কারণ আপনাকে পাবলিক এক্সপেন্সেস করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারাল এক্সপেন্সেস করতে হবে, না হলে আপনার এই ডলার দিতে কোনো লাভ হবে না, আপনি টাকাই তো জমা রাখবেন শুধুমাত্র। রেজাল্ট বলতে আসলে তেমন কিছু আসবে বলে আমার মনে হয় না। তো এখন এই জায়গাগুলিতে মনে করেন আপনি এটা অ্যাড্রেস করা দরকার, যদি আসলে দেশটার উন্নয়ন চাওয়ার জন্য যেটা দরকার। যেমন ট্যারিফ নিয়ে যে কথাটা শুরু হয়েছে আমাদের, আমার কাছে এটা খুব একটা যে সাধারণ একজন ব্যবসায়ী হিসেবে যে খুব রহস্যজনক মনে হয় যে বাংলাদেশ থেকে আমেরিকাতে এক্সপোর্ট হয় $8 বিলিয়ন, আমেরিকার টোটাল ইম্পোর্ট হলো $3 ট্রিলিয়ন প্লাস, সেখানে $8 বিলিয়ন কী? তাহলে এইটা নিয়ে তাদের হঠাৎ করে বাংলাদেশের প্রতি এত ফোকাস করে কারণটা কি? সেদিকে আরও অন্য অনেক কিছু কি আছে, জিওপলিটিক্যাল কোনো কিছু কি আছে এখানে? এখানে কি আমেরিকা কি কোনো কিছু চায় যে যেটার জন্য বাংলাদেশকে একটা ছোট দেশকে প্রেশারে রাখতে চাচ্ছে? এমন কিছু কি আছে? কারণ আমাদের যে আজকে সরকার প্রধান, উনি তো আমেরিকানদের সাথে ওনার ভালো সম্পর্ক, ইন্টারন্যাশনালি নোন ফিগার, যেটা আমরা সবসময় শুনে এসেছি, জেনে এসেছি, দেখে এসেছি। আমি আমেরিকাতে ওনার দেখেছি, ওই যে গ্রামীণের এনজিও, ওখানে গ্রামীণের এনজিও ওখানে বড় এবং ভালো, $কয়েক বিলিয়ন ক্যাপিটাল নিয়ে ওনারা ওখানে কাজ করে। তাহলে আমাদের উপরে কেন এটা আসলো? এমন কি $6 বিলিয়ন এক্সপোর্ট সেখান থেকে? আচ্ছা, এটা রিটার্ন কি? এটার জন্য কি শোনা যাচ্ছে এখন, যদিও সবটা শোনা যাচ্ছে না, বাংলাদেশে গম কিনবে। ভাই সরকার কি গম কিনে? বাংলাদেশের গম কিনে প্রাইভেট সেক্টর, আমরা ইম্পোর্ট করি, সরকার কি গম কিনবে? আর আমেরিকান গম সম্বন্ধে কিন্তু জিল্লুর ভাই আপনাকে মনে রাখতে হবে 74-এর কথা। আমেরিকার গম কিন্তু তখনও রওনা হয়েছিল, PL-80 কত জানি, PL-480, সেই গম কিন্তু আসে নাই, বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে গেছে। সেই PL-480-র গম জাহাজ ফেরত যাওয়ার কারণেই আমাদের এখানে দুর্ভিক্ষ হয়। কি ছিল সেখানে বাংলাদেশের অপরাধ? কিউবাতে আমরা বোধহয় $20,000 না $25,000 পাটের ব্যাগ বিক্রি করা হয়েছিল। ওই এক অপরাধের কারণে আমেরিকা আমাদের গমের জাহাজ নিয়ে গেছে। এই যে নতুন চুক্তি হচ্ছে, সেখানে তো এখনো ডিসক্লোজ হয় নাই, বলা হচ্ছে সেখানে কি আছে। এরকম গম যদি কিনা হয় মাঝপথ থেকে, কি আবার কি আমরা কি ওদের কাছ থেকে কোনো থ্রেডের মধ্যে পড়তে যাচ্ছি কিনা? বোয়িং কিনা হচ্ছে 11টা 14টা জায়গায় 25টা। ভাই বোয়িং কিনতে টাকা হবে কোথায়? গভর্নমেন্টের ওই রিজার্ভের টাকা দিয়ে কিনা হবে? তাহলে কি আমার কাছে কিছু টাকা আছে, এটার উপরে কি আমেরিকার নজর পড়ছে? এই টাকাটা কিভাবে নিয়ে যাওয়া যায়? আমার কাছে রহস্য লাগে যে বাংলাদেশের মধ্যে একটা ছোট্ট ইকোনমি, যেখানে ভারতের এত বড় বিজনেস, ভিয়েতনামের এত বড় বিজনেস, সবাইকে ট্যারিফ কমায় দেওয়া হচ্ছে, বাংলাদেশের উপরে কেন জানি হচ্ছে না? এটা কি নেগোসিয়েশনের কোনো ফেলিওর বাংলাদেশে যারা নেগোসিয়েট করছে তাদের, নাকি জিও পলিটিক্যাল কোনো কিছু আছে? আমার বড় জানতে ইচ্ছা হয় আর কি, যে কি হবেটা কি তাহলে। জি, মিস্টার সাজিদ ইসলাম হেলাল, আপনি তো গ্যাস ইলেকট্রিসিটির কথা না বললেই হয়। অবকাঠামো, রাস্তার অবস্থা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আপনার যদি বের হন, রাস্তা রিপেয়ারের কিন্তু এমন কিছু হচ্ছে না। আগে রিপেয়ার করা হতো তো টুকিটাকি, এখন বৃষ্টির দিনে কন্টিনিউয়াস হচ্ছে। গ্যাস ইলেকট্রিসিটি এটা তো ম্যাসিভ প্রবলেম, বাংলাদেশের ছোট বাচ্চা একটাও জানে। কিন্তু আমরা আজ পর্যন্ত সিস্টেম লসটাকে কীভাবে কমাবো এটা নিয়ে কিন্তু কোনো কথাই শুনি নাই। তো সিস্টেম লসও একটা করতে পারে। আর আমাদের ভর্তুকি কমানোর জন্য গ্যাস ইলেকট্রিসিটির দাম আরও বাড়বে। এখন যেটা হচ্ছে যে আমরা দিন দিন কোয়ালিটি খারাপ পাচ্ছি, কিন্তু দিন দিন দাম বাড়াচ্ছি। আমি ওই কথাটা সবসময় মনে হয় যে 2004-এ যখন আমরা টাটাকে গ্যাস বেচতে চাচ্ছিলাম, তখন কিন্তু সবাই বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক মন্ত্রীরা খুব গলার জোরে টিভিতে বলেছে, আপনার প্রোগ্রামে বলেছে যে বিবিয়ানাতে যা গ্যাস আছে ওটা দিয়ে 30 বছর চলবে যদি আমরা টাটাকে গ্যাস দিই। টাটাকে গ্যাস দেওয়া হয় নাই, কিন্তু 2007-08 ওই টাইমে 2004 থেকে 2007-08-এ অনেক ইন্ডাস্ট্রি কিন্তু সেলফ জেনারেটিং ইলেকট্রিসিটি, গ্যাস জেনারেটিং ইলেকট্রিসিটি ইনস্টল করেছে উইথ হোপ যে আমার তো গ্যাসের কোনো প্রবলেম নেই। 2007-08-এর পরে গ্যাসের অবস্থা বাংলাদেশের সবচেয়ে খারাপ ছিল। তো এই যে কোন ইনফরমেশনকে বিশ্বাস করবেন ব্যবসায়ীরা, বা
কিভাবে আমরা এই যে এখন যে গ্যাসের দাম আরও বাড়বে, এটা কিন্তু বাড়তে বাড়তে কিন্তু অনেক বাড়াতে হবে। তো এই বাড়তির তো বোঝা ব্যবসায়ীরা নিতে পারবে না। তো এখানে সিস্টেম লসকে একটু চিন্তা করা দরকার। পোর্টের অবস্থা, আমরা তো ভাবছিলাম যে এখন পোর্ট সম্বন্ধে এত কথা হচ্ছে, এই টাইমে রাইট নাও আমি যখন কথা বলছি পোর্টের অবস্থা গত 5 বছরে এত খারাপ ছিল না। প্রত্যেকটা জাহাজ কিন্তু কনজেশন, আউটার অ্যাঙ্কারে পড়ে আছে। তো এইটা কেন, এই মিসম্যানেজমেন্ট কেন? এখন নেভি আসছে বললো, তো আমরা আশা করছিলাম যে এইটা হবে। আর আমাদের সবচেয়ে বড় প্রবলেম মাঝখানে ওই যে বিদেশি একটি কোম্পানি কিন্তু ওটা নেক যাই করে, কিন্তু পোর্ট তো একদম অচল হয়ে গেছে। এখন হচ্ছে কি আমাদের সেটাকে জাস্টিফাই করার জন্য অচল হলো কিনা আমি আমার পেশায় এটা তো জানি না। তা আমাদের যে প্রবলেমটা, আমরা যারা রপ্তানি করছি আমেরিকাতে গার্মেন্টস এবং আমরা জুট লেদার যারা, আমাদের একটা 31 অগাস্ট জুলাই একটা কাট অফ ডেট ছিল, 1 তারিখ থেকে ট্যাক্স কত বাড়বে জানি না। তো বাইরেরা পাগল হয়ে গেছে যে 31 জুলাইয়ের মধ্যে নিতে পারবে। নর্মালি কিন্তু অনেক জাহাজ চলে যেত, কিন্তু এই কনজেশনের জন্য এই লসটাও কিন্তু এই ব্যবসায়ীদের উপরে পড়বে। আচ্ছা, এখন আপনি এই যে বিদেশিদেরকে যে দিবে বললেন, এটার জন্য কিন্তু অলরেডি পোর্ট চার্জেস মানে গত সপ্তাহে 30% কিছুতে প্রায় 70-80% বেড়েছে। তো এইটা কি আমরা অ্যাফোর্ড করতে পারি কিনা? এটা কিন্তু আমদানি রপ্তানি দুটাতেই অনেক ইফেক্ট হবে। আর এই বাড়াটা কিন্তু ইনএফিসিয়েন্সির জন্য মোস্টলি। আমি একটু এখানে বলতে, এই বাড়াটা প্রয়োজন কি ছিল? ইনএফিসিয়েন্সির জন্য। এটা আপনি কার কাছ থেকে আদায় করতেছেন? মানে এই ভাড়াটা কার কাছ থেকে আদায় করতেছে, কোথায় যাচ্ছে? আমাদের পোর্ট দিয়ে যে ইম্পোর্টটা আমদানিটা হয় সেটা মনে করেন জনগণ তো সেটা আমাদের ভোক্তা, তো সে কেন পোর্ট চার্জের উপর 30% টাকা বেশি দিতে যাবে? মানে উদ্দেশ্যটা কি তাহলে? পণ্যের দাম তো স্বাভাবিক কারণে আবার বাড়ছে, কারণ আলটিমেটলি তো মানুষ দিবে টাকাটা। লাইন সরকার কি কোনো জায়গায় তো থেমে থাকবে না, সব কিছুর দাম বাড়বে, সেটাই। এখন আপনি যেটা যে আমাদের বিনিয়োগের কথাটা যেটা বললেন, যে ব্যবসায়ীদের যে বিনিয়োগের কথাটা আছে, গভর্নমেন্ট আমাদের ব্যাঙ্কগুলি থেকে ক্লাসিফাইড লোনস বের করে নিয়ে এসে একটা জায়গায় বলে দিচ্ছে যে 5 লক্ষ কোটি টাকা ক্লাসিফাইড লোনস। এটা যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন কিন্তু ইন্টারন্যাশনালি আপনি ব্যাকফুটে চলে গেলেন। আপনি যাদের সাথে ব্যাংকিং করেন, মানে ব্যাংকাররা যাদের সাথে ব্যাংকিং করেন, তারা কিন্তু ওই বিদেশি ব্যাংকগুলি আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে যাবে, কারণ সে আপনার এলসি করতে চাইবে না, মানে অ্যাকসেপ্ট করতে চাইবে না। ওই এক সময় আপনার মনে আছে কিনা আমরা অ্যাড কনফার্মেশন চার্জ দিতাম, এখন আবার শুরু হয়েছে, কিন্তু শুরু হবে অ্যাড কনফার্মেশন, এখন শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমরা তো যেহেতু গার্মেন্টস করি আমাদের লাগে না। আপনার ওই যে এলসি সরাসরি গেলে কোনো ব্যাংক আপনাকে দিবে না, সে বলবে কি আমাকে থার্ড পার্টি গ্যারান্টি দাও। তো থার্ড পার্টির জন্য আবার 2%, 2.5%, 1% যা লাগে এটা চার্জ দিতে হবে। এটা মাঝখানে চলে গেছিলো আমাদের সব মিলে, এখন এটা আবার আসছে। এখন আপনি শুধুমাত্র যে আতঙ্কের পরিবেশ তৈরি না করে আপনি ক্লাসিফাইড লোনস বের করেন, আপনি ইনভেস্টমেন্টের জন্য টাকা সরবরাহ করেন। আপনার মুদ্রানীতি ঘোষিত হয়েছে, মুদ্রানীতিতে টাকার বাড়বে 7%, 7.20% বাড়বে আপনার ইয়ারকে ঋণ প্রবাহ যেটা বলে, মানে টাকার প্রবাহ যেটা বাড়বে। কেন এটা তো বাড়তে 15% প্লাস, তাহলে তো মানুষ করতে পারবে। আচ্ছা, এখানে আপনি এখানে রেট করে দিয়েছেন 10%, এটা রেপো রেট যেটাকে বলে, বেসিস রেট যেটা আছে। এখন 10% যদি রেপো রেট থাকে তাহলে সুদের হার বাজারে 14-15% হবে। তো ব্যবসাটা হবে কোথা থেকে? আপনি ব্যবসাটা একে বাজারে ঋণ পাওয়া যাবে না, ঋণ যেটা আছে ঋণের প্রবাহ নাই। আপনি নিজে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ঠিক করে দিচ্ছেন যেটা 7%-এর বেশি হবে না। সেখানে যদি হাত না দেন তাহলে আপনি কী হবে? ওই যে এখন আমাদের রিজার্ভ বেড়ে যাচ্ছে না, যা আছে তা আছে। আপনি ব্যাঙ্কগুলি তাহলে কি চুপচাপ বসে থাকবে সবাই মিলে? আপনি ব্যাঙ্কগুলিতে খবর নিয়ে দেখেন আমদানি এলসি কয়টা হয় গার্মেন্টসের বাইরে? নাই, ইম্পোর্ট নাই। অন্য আগে তো অনেক রকমের ইম্পোর্ট হতো, এখন মাঝখানে টাকার একটা সংকট ছিল, ডলারের সংকট ছিল, এখন ডলারের সংকট মোটামুটি মিটছে, কারণ নাই তো, মানে রিকোয়ারমেন্টই তো নাই। আমরা সবাই তো সতর্ক, আরও যে না এখন ব্যবসা করার দরকার নেই, একটু দেখি কি হয়। এই জায়গাটাতে দেওয়া দরকার, হাত দেওয়া দরকার, একটু দেখি কি হয়। এই জায়গাতে পরিষ্কার থাকা দরকার যে কী হবে আমি যেন বুঝতে পারি, আগামী 6 মাস পরে কী হবে, 1 বছর পরে কী হবে। এখন যারা দেশ চালাচ্ছেন তাদেরকে এই জিনিসটা পরিষ্কার করতে হবে, না হলে আসলে যত কথাই বলেন না কেন দেশেরটাও আসবে না, বিদেশেরটাও আসবে না, ব্যবসা বাণিজ্য হবে না। এই যেভাবে আছে মানুষ সবাই এক ধরনের আতঙ্ক। পুলিশ থেকে একটা দেওয়া হয়েছে যে আগামী 10 দিনের জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে, শুধু বাংলাদেশের জন্য না, শুধু ঢাকা শহরের জন্য। আরে ভাই, তো দেওয়ার সময় বলতেন আপনি এটা শুধু বাংলাদেশের ঢাকা শহরের জন্য, সারা দেশটাকে আতঙ্কিত করে দিলেন কেন? আপনি 10 দিন কোথাও যাওয়া যাবে না, ওই করা যাবে না, সেই করা যাবে না, করবেন না, ওইটা করতে। আমাকে তো আপনি সতর্ক করে দিচ্ছেন, আমি তো ঘর থেকে বের না হই, যে আপনি বের হওয়ার দরকার নেই, কিছু একটা হয়ে যেতে পারে।
এটা কি মানে কিছু আপনি নিজেরাই আপনারা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিচ্ছেন। এখানে তো দায়িত্বশীল হওয়া দরকার। এখন তো পরে ডিক্লারেশন দিচ্ছে না না এটা না এটা না, এটা হচ্ছে অর্ধেক শুধু ঢাকা শহর, বাংলাদেশে আর কোনো জায়গায় নাই। এই জায়গাগুলিতে আমার মনে হচ্ছে যে প্রথমে বললাম কনফিউশনে আছে, সবাই বুঝতে পারতেছে না কার কী করণীয় দরকার আছে। ভাই একটু চিন্তা ভাবনা করে আলাপ সালাপ করে মানুষকে আশ্বস্ত করে না। হেলাল ভাই যেটা প্রথমে বলতেছিল যে সবাই ভিড়তে চায় না, সরকারের কাছেও যেতে চায় না, ব্যবসায়ীরা যেটা হচ্ছে যেতে চায় না যে ভাই গিয়ে কি কথা বলবো, আবার কোনটার জন্য আমার কোন বিপদ হয়ে যাবে, কোন মামলার শেষের লেজে দেখা যাবে যে আমার নাম দিয়ে রাখছে, তার দরকার নাই গেলাম চুপচাপ থাকি। কিন্তু এভাবে তো চলবে না, একসময় বেরোয় আসতে হবে। এই আলোচনাগুলো যদি চলতো, ব্যবসায়ীদেরকে যদি নিয়ে আসতো, ভাই যে অপরাধ করছে তাকে শাস্তি দেন আপনারা, তাকে চিহ্নিত করেন আইনের মধ্যে, গণভাবে সবাইকে নিয়ে কাজ করা। আর ওই যে কি একটা আছে না, মব মানুষজন হঠাৎ করে মব ভায়োলেন্স, এটা জাস্টিস তো বলা যাবে না, ভায়োলেন্স করা, সেখানে আপনারা একটু কন্ট্রোল করেন না। এটা কোন ব্যবস্থায় কোন সমাজে এটা থাকতে পারে? একটা রাষ্ট্র তো আছে, একজন তো রাষ্ট্রটা চালাচ্ছে, উনি তো বলতে হবে যে না এই জিনিস চলবে না, এই জিনিস চলতে পারে না। একটা মানুষ তাকে আইনের কাছে আশ্রয় নিতে হবে, তার অপরাধ কি আছে দেশের আইন বিচার করবে। দেশ কি নাই এখন? ওনারা তো এটা মব মানছেন না, ওনারা বলছেন এটা প্রেশার করুন না। এটা এখন ওনারা যখন আটকা পড়ে তখন কি বলে আপনি ওনাদেরকে যখন ওই যে স্কুলে যখন মাইলস্টোন স্কুলে তখন কি হয়েছিল? এটা প্রেশার গ্রুপ নাকি মব হয়েছিল? এটা সকলের জন্যই বন্ধ করতে হবে। আপনি যদি দেশটাকে যদি আসলে মানে ধর্মীয়ভাবেও যদি চিন্তা করেন, আপনারা যারা দায়িত্বে আছেন তারা যে আমাদের উপর একটা দায়িত্ব হয়ে এসছে, আমরা একটু দায়িত্বটা পালন করি। আর যদি না করেন, মানুষ যে কষ্ট পাচ্ছে এর জন্য আপনারা দায়ী থাকবেন, কারণ আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। পৃথিবীতে সব বিপ্লব ঘন ঘন আসে না। এই যে আজকে মনে 90-এর পরে আজকে এসছে, ও 2024 সালের, আপনারা সেটাকে কাজে লাগাতে যদি না পারেন, এই ব্যর্থতার জন্য যারা নেতৃত্বে আছেন আপনাদেরকে জবাবদিহি করতে হবে। জনগণ তো আপনাদের কাছে দিয়েছিল ক্ষমতা স্বতঃস্ফূর্তভাবে। বেশে আপনি বিদেশে ছিলেন, আপনাকে সেখান থেকে ডেকে এনে ফুলের মালা দিয়ে আপনাকে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে যদি আপনি খালি নীরব একদম নিভৃতচারী হয়ে যান, তাহলে তো হবে না। মানুষের আকাঙ্ক্ষাটা তো মিটাতে হবে, নাহলে মানুষ তো আগের জায়গায় ফিরে যাবে, ভাবতে শুরু করবে যে আমি আগে কেমন ছিলাম, কি করছিলাম, এখন কি অবস্থায় আছি। সেই ভাবনাটা না দিয়ে নতুন একটা স্বপ্নের কথা বলেন না। এখন শুধু মুখে বললে তো হবে না, কাজে তো করতে হবে। প্রথম জিনিস হলো আমার নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। আমি যদি অন্যায় করি, আমার অন্যায় দেশের আইনি বিচার হবে। আমার এই জায়গাগুলিতে অ্যাড্রেস করতে হবে। না, আমি তো আপনাদের মিডিয়ার থেকে যা শুনি, যা পেপারে দেখি, এখন তো একটা জেনারেশন বের হয়েছে, ওরা বিজনেস না করেও অনেক বড় লোক, এবং এত ইজিভাবে যদি টাকা কামানোর একটা পথ স্কুলের ছাত্রদেরকে শেখানো হয়, কলেজের ছাত্রদেরকে, ইউনিভার্সিটির ছাত্রদেরকে শেখানো হয়, আমাদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। আমি মনে করি, মানে নিউজ পেপার দেখে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের বাইরে, ইফ আই হ্যাভ মানি নাও, আমি রাদার স্পেন্ড ইট সামওয়্যার এলস, অন্য দেশে যেখানে পিসফুলি আমি কাজ করতে পারি। এখানে যেমন জাপানে বলে যে একটা ইনভেস্টার, একটা এন্টারপ্রেনারকে ওরা নেক্সট টু গড ভাবে, কারণ ওই এন্টারপ্রেনারটা ওর এমপ্লয়িকে একদম ফ্যামিলির মতো করে দেখে। আর আপনি এখানে ইন্ডাস্ট্রি করলে, আগে ছিল, আমি বলি 10 বছর আগেও ছিল, 20-30% লোক আপনাকে ঘৃণা করবে, বলবে যে এর থেকে খারাপ লোক হয় না। 30% হয়তো বলবে 50-50, 20% কিন্তু আপনাকে এমন দোয়া করবে যে আপনাকে বেচতে নিয়ে যাবে, বিকজ ইউ আর এমপ্লয়িং, ওদের দিচ্ছে। এখন কিন্তু 100%ই আপনার শত্রু। তো এই যে সাইকোলজিটা তো এক্সপানশন বা পোস্টার করা হয়েছে, হ্যাঁ, এমনভাবে তৈরি হয়ে গেছে যে আমি আমার নিজের ফ্যাক্টরিতে যেতেও কয়দিন পরে ভয় পাবো, যে ওটাকে আমার ঘর মনে হবে না, ওটা আমার একটা শত্রুর জায়গা। তো এখান থেকে আমাদের বের হতে হবে। সাইকোলজিক্যাল জিনিসটাকে তো আস্তে আস্তে, কারণ পেপার পড়লে তো আপনি এর বাইরে আর কিছু দেখেন না। আজকে যদি যেদিনই পেপার দেখবেন, ভালো কিছু কিন্তু দেখবেন। আপনি তো তরুণদের প্রসঙ্গে অনেক কথা বলছেন এবং খুবই যৌক্তিক এবং যথার্থ কথা। বাট বাংলাদেশের জনসংখ্যার ইয়থ পপুলেশন হচ্ছে টোটাল পপুলেশনের 33%। তো এবং কর্মসংস্থান একটা বড় সংকট বাংলাদেশের জন্য, চ্যালেঞ্জ বড়। এবং আপনি যদি এই 24-এর আন্দোলন দেখেন, এখন তো আন্দোলনের সামনের সারির কেউ ক্ষমতায় আছে এবং তাদের ক্রিয়াকর্মের কথা বলছেন, কিন্তু তাদের লক্ষ্য ছিল একটা সামান্য চাকরি, এবং চাকরিতে যেন বৈষম্যটা না হয়।
আন্দোলনের শুরুটা সেখান থেকে। সো কর্মসংস্থানের জন্য মানে আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে কি করা উচিত, কি করা যেতে পারে, যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা থাকে সেটা প্রাইভেট সেক্টর কেন্দ্রিক, সরকারের জন্য পরামর্শ, পাবলিক সেক্টরের জন্য। ব্যবসায় আমি যেটা মনে করি যে ব্যবসায়ীদেরকে একটা কমফোর্টেবল জায়গায় আনতে হবে। ওনারা তো যত মানে বাজে ব্যবসায়ী যাদেরকে ধরতো, যারা মানে কারাপ্টেড, ওগুলি থেকে হয় ধরেছেন ওর দেশত্যাগ করেছেন। এখন যারা আছে ওরা তো মোটামুটিভাবে জেনুইন ব্যবসায়ী, তো ওদেরকে একটু কমফোর্টেবলি ব্যবসাটা করতে দেওয়া, এটা যদি করতে দেওয়া হয়, আর এই ছাত্রদের বা ইয়াং স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটি, এদের থেকে পাওয়ারটাকে নিয়ে নেওয়া। কারণ এরা যখনই থাকবে এত কুইকলি, এত সোজাভাবে টাকা কামাতে পারে। এখন তো আপনি রাস্তায় গেলে, আগে মোটর সাইকেল ধরেন বেআইনিভাবে চালাচ্ছে, আমার পাশে যদি চালে আমি মোটর সাইকেলওয়ালাকে বলতাম ভাই তুমি এটা করো, এখন কিন্তু ওটা বলতে ভয় লাগে। এখন আমি এমনও জায়গা জানি যে আমার পরিচিত একটা জায়গায় পাড়ার ইয়াং ছেলেরা গ্যাস ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে, বলছে যে মাসে মাসে একটা টাকা দিতে হবে, তারপরে গ্যাস ইলেকট্রিসিটি দেবে অ্যাপার্টমেন্টে। তো এই জিনিসটা এমন ছোঁয়াছুঁয়ে হয়ে গেছে যে ইয়াং জেনারেশনের টাকা পয়সার রিকোয়ারমেন্টটা এত বেশি হয়ে গেছে, ফ্যামিলিরও কন্ট্রোল হারিয়ে গেছে। তো এইখান থেকে বের হতে হবে। এরা তো আস্তে আস্তে সন্ত্রাসী করবে, মাদকে যাবে, অনেক কিছুতে যাবে। তো এই জেনারেশনটাকে কীভাবে সেভ করবে আই ডোন্ট নো, বাট এইখানেই মনোযোগ দেওয়ার ভীষণভাবে সময় চলে এসছে। ডক্টর শাহিদ রেজা, আমাদের দেশে এমপ্লয়মেন্ট জেনারেট হবে প্রাইভেট সেক্টর থেকে। এখন আর পাবলিক সেক্টর লেড কোনো এমপ্লয়মেন্ট তেমন হবে না, সরকার তেমন চাকরি দিতে পারবে না, সারা দুনিয়াতে এটা ওয়ার্ক করে না, এখানেও সেটা ওয়ার্ক করবে না। প্রাইভেট সেক্টরের মানুষজন যারা আছে, প্রাইভেট সেক্টরের উদ্যোক্তা, একটা উদ্যোক্তা হওয়াটাকে সম্মানের জিনিস মনে করতে হবে। আজকে উদ্যোক্তা হওয়ার জন্য যে ব্যারিয়ার তৈরি না করে, যে আপনি ধরেন যে আপনি ঋণ যে খারাপ হয়ে গেল, ঋণটা কেন খারাপ হলো সেটার আপনারা কি করছেন? আপনি ব্যাঙ্কগুলির কাছে যে লোকটা ঋণ খারাপ হয়ে গেছে, সে এখন যদি কোনো ব্যাংকের কাছে যায় তার ঋণটা সেটেল করার জন্য, ব্যাংক বলবে যে ভাই আপনাকে এত টাকা দিতে হবে, না হলে আমি এটা সেটেল করতে পারবো না। তো কেন পারবো না? বলে আমি আপনার টাকাটা ইনকামে নিয়ে নিচ্ছি। ব্যাংক তার আয় খাত না পেয়েও ইনকামে নিয়ে নিচ্ছে। আচ্ছা, আপনি তো পান নাই আমার টাকাটা, তাহলে আপনি আমার টাকাটা ইনকামে নিলেন কেন? আপনি তখন গত বছর প্রফিট দেখানোর জন্য আমি টাকা দিইনি, কিন্তু আপনি সাসপেন্স ডেবিট করে, ব্যাংকের সাসপেন্স ডেবিট করে ইনকামে নিয়ে গেলেন, আমার কাছ থেকে আপনি পাবেন। আরে ভাই, এটা কেমন কথা? সুনির্দিষ্ট করা আছে বাংলাদেশ ব্যাংকের আইনে যে কোনো টাকা জমা না হওয়া পর্যন্ত সেই টাকার অন্য টাকা, ওই টাকার বাইরে কোনো ইয়া নেওয়া যাবে না, মুনাফা নেওয়া যাবে না। কিন্তু গত 10-12 বছরে, 15 বছরে, 10-12 বছর বিশেষ করে যে ব্যাংকগুলির যে এই যে ক্ষতিকর জায়গা যেটা হলো, যে ব্যবসা হোক আর না হোক, ঋণ আসুক আর না হোক, প্রফিট একটা হ্যাপি প্রফিট একটা দেখা দিয়ে আপনার ডিভিডেন্ড দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই লোকটা যখন সেটেল করতে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ভাই আমি তো আপনার টাকাটা ইনকামে নিয়ে গেছি, এখন আমি তো আর এটা ডেবিট করতে পারবো না। যদি সে ডেবিট করে, তাকে এবার সেটেলমেন্ট ধরবে, তাকে আপনার ধরবে হচ্ছে কি অ্যান্টি করাপশন, যেহেতু কোনো একটা দুর্নীতি করা হয়েছে। এই জায়গাটাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে দিক নির্দেশনা আসা দরকার। যেই লোকটা ব্যবসায় থাকতে চায় তাকে ব্যবসায় থাকতে দেন, ব্যবসাটাকে একটা সম্মানজনক কাজ হিসেবে তৈরি করতে হয়। উদ্যোক্তাকে সেও যেটা বললেন যে 100% ঘৃণা না করে, ওই পোস্টার তৈরি না করে ভালো পজিটিভ পোস্টারটা করা দরকার। যিনি ব্যবসা থেকে চলে যেতে চান তাকে চলে যাওয়ার সুযোগ করে দেন। আসলে যদি তার কিছু না থাকে সে ব্যবসা করার, যেমন ডক্টর দেবপ্রিয় সরকারের সেফ এক্সিটের কথা বলছেন, ব্যবসায়ীদের জন্য সেরকম একটা সেফ এক্সিটের, যদি কেউ না পারে, যদি ব্যবসা করতে না পারে, ব্যাংক্রাপসি লটা করা, ব্যাংক্রাপসি লটাকে এক্সিকিউট করা। উনি তো ডিক্লেয়ার করতে চায় যে আমি পারছি না, আপনি সেটা করেন। সেটা না করে আপনি যদি আতঙ্ক তৈরি করে দেন, যেমন আমি একটা বাংলা দৈনিকের দেখলাম, হেডলাইন দেখলাম যে ইন্ডিয়াতে ঋণ খেলাপি হয়ে যাওয়ার পরে পরবর্তী মাত্রা হলো ফ্রড ঘোষণা করা। ঋণ খেলাপির পরে যেমন অনিল আম্বানিকে ফ্রড ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও এটা আনা যায় কিনা? ভাই, আপনি খালি ক্রমাগত খালি একটার একটা গুলি করতে চাচ্ছেন, আপনি সমাধান সূত্রটা কি? মানুষ যেন ব্যবসা করে টাকা দিতে চায়, পারে, সেই জায়গাটাতে আপনি করেন। আপনি মুদ্রানীতি যেটা বললাম, যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যদি আপনি না বাড়াতে পারেন, বেসরকারি খাতে বিনিয়োগটা হবে কোথা থেকে? বাংলাদেশে বিদেশি টাকা নিয়ে আসবে কেন ভাই? বাংলাদেশে কি আছে? কেন আসবে বাংলাদেশে বিদেশ থেকে টাকা নিয়ে বিদেশিরা? এই যে আমাদের এত ইকোনমিক জোন করা হয়েছে, সব তো আমরাই বিজনেস করি। কয়টা বিদেশি বিনিয়োগকারী আছে? কারণ আপনি তাদের কী দিবেন? সে মরিশাসে না গিয়ে আপনার এখানে আসবে কেন? মরিশাসে জনসংখ্যা কম,
এই তো আর তো কিছু না। অন্য অন্য জায়গা থেকে তো জনসংখ্যা নিয়ে তার রিসোর্স নিয়ে যাবে, যদি গ্যাস থাকে, তার ফ্যাক্টরি যদি করতে পারে, সে যদি আশ্বস্ত থাকে। এখন আমাদের ফ্যাক্টরিতে আমরা বিদেশি লোকজন কাজ করে আমাদের সাথে, আমরা দেখুন কড়াভাবে বলা আছে ফ্যাক্টরি পরে তুমি আর কোনোভাবে ঘরের বাইরে যাবে না। আমাদের ডরমেটরি আছে, থাকার জন্য জায়গা আছে, ওরা ওখানে থাকবে, এবং মোটামুটি আমরা তাদেরকে মানা করি রাত্রে কিন্তু যাবা না, আমরা মোটামুটি সতর্ক থাকি যে না ঠিক আছে, বাইরে গিয়ে কোনো ইয়া না পড়ে। তারপরে কিন্তু এই পরিবেশটা ঠিক রাখতে হবে যে একজন বিদেশি ঢাকা শহরে রাতের বেলা সুন্দর মতো ঘুরে তার ঘরে যেতে পারবে, তার যদি কোনো সমস্যা হয় আইন প্রয়োগকারী সংস্থা তাকে উদ্ধার করতে পারবে। সকলের জন্য তাই হওয়া উচিত, কিন্তু এখন তো তা হচ্ছে না। এইটাকে এই জায়গায় রেখে, দুর্বল পুলিশিং ব্যবস্থা রেখে, দুর্বল আইনের শাসন রেখে আপনি বিনিয়োগ পাবেন না, কর্মসংস্থান পাবেন না, এই জায়গাটাতে মানতে হবে। আর কিছু যোগ করতে চান একেবারে শেষ প্রান্তে? ধন্যবাদ। না, হয়তো আমি ওনার কথা ব্যবসায়ী বান্ধব যদি অ্যাটমসফিয়ার তৈরি করে দেয়, আমাদের দেশে তো জনগণের অভাব নাই, ইটস এ বিগ মার্কেট। এখানে এত যদি সামদানি করি, এখানেই আমরা এনাফ এন্টারপ্রেনারও আছে, বাট ওই মানে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটিটা, এই দুটা জিনিস যদি ঠিক রাখে, আমার মনে হয় ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর এম শাহিদ রেজা এবং মিস্টার শাহিদুল ইসলাম হিলাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করার জন্য। দর্শক, মিস্টার শাহিদুল ইসলাম হিলাল আমার ভাই, যিনি বর্ষা ব্যবসায়ী নেতা। এর আগে কয়েকবার যখন এই অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে তৃতীয় মাত্রা এসেছেন, একবার বলেছেন তিনি অনিশ্চয়তা দেখতে পান, তারপরে আতঙ্কের কথা বলেছেন, আজকে বলছেন অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার কথা। নিশ্চয়ই এই বাংলাদেশের জন্যে এই হাজার হাজার তরুণ বা সাধারণ মানুষ জীবন দেয়নি জুলাই আগস্টে। সব মিলিয়ে এটা চারিদিক থেকে আলোচনা হচ্ছে যে ভবিষ্যৎটা বাংলাদেশের আসলে অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে, এবং কোনো ভবিষ্যৎ পরিকল্পনা কেউ করতে পারছে না। কোনো সাধারণ মানুষ দূরের কথা, ব্যবসায়ীরা, সেটা দেশীয় হোক বা বিদেশি হোক, কেউ তার পরিকল্পনা করতে পারছে না। সেই কারণে বিনিয়োগ হচ্ছে না, আর বিনিয়োগ না হলে আসলে কর্মসংস্থান হবে না। আর কর্মসংস্থান ঠিক না করা গেলে, যথাযথ পরিমাণে করা না গেলে, বিনিয়োগ ঠিক মতো না হলে প্রবৃদ্ধিও বাড়বে না। এবং প্রবৃদ্ধি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, বিশ্বব্যাংকের যে ফোরকাস্ট, সেটা যদি আমরা বিবেচনায় নিই, তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য খুবই একটা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে সামনের দিনগুলোতে। ডান দিক থেকে ডক্টর শাহিদ রেজা যেটা বলছেন যে এই সংকট উত্তরণের একটা পথ হচ্ছে যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ সম্ভব, অর্থাৎ নির্বাচন দিয়ে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব, তত মঙ্গল হবে। এই অনিশ্চয়তা অনেকখানি কেটে যাবে। পূর্ণ গ্যারান্টি হয়তো তার নেই, কিন্তু মোটামুটিভাবে একটা নিশ্চয়তা পাওয়া যাবে। এবং কিছু সংকটের কথা মিস্টার শাহিদুল ইসলাম হিলাল বলেছেন, এবং ডক্টর শাহিদ রেজাও সেগুলোতে একমত পোষণ করেছেন যে বুঝে হোক না বুঝে হোক যারা দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনা, তারা একটা ইয়াং জেনারেশনকে, সম্ভাবনাময় একটা জেনারেশন, এবং যাদের অবদানও আছে বিশেষ করে বিগত আন্দোলনে, তাদেরকে নষ্ট করে ফেলা হচ্ছে এবং তারা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এর একটা বড় কারণ তাদের কারো মধ্যে, যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে ক্ষমতার এবং অর্থের লোভ এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ইনজেক্ট করা হচ্ছে, যেটা আসলে বড় একটা সংকট তৈরি করেছে। এবং বিশেষ করে অর্থনীতি এবং শিল্পায়নের জন্য এটা একটা বড় সংকট হিসেবে ওনারা দেখছেন। এবং সরকারের কথা বলতে গিয়ে ওনারা একথাও বলেছেন যে সরকার আসলে কাজের চেয়ে বেশি চিৎকার করছে, বেশি আওয়াজ তুলছে, এবং কোনো ফ্যাক্টরি, কোনো শিল্প এক্সপানশন হচ্ছে না, সেটাও বলেছেন। এবং পোর্টের কথা বলেন, বিদ্যুতের কথা, জ্বালানির কথা, গ্যাসের কথা, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা, রাস্তাঘাটের কথা, কোথাও তেমন কোনো উন্নয়নের লক্ষণ নেই। সব মিলিয়ে আসলে সংকটটা গভীর থেকে গভীরতর হচ্ছে, যেটা আসলে হওয়া উচিত ছিল না। এর একটা বড় কারণ যে সরকারের ঠিকঠাক ফাংশন করতে পারছে না, ডেলিভার করতে পারছে না, গভর্নেন্স অত্যন্ত পুয়ার। এবং উত্তরণের ওই একটাই পথ, যেটা রাজনীতিবিদরা বলেন, তাদের হয়তো ক্ষমতায় যাবার আকাঙ্ক্ষা থেকে বলেন বলে অনেকে প্রচার করেন, কিন্তু ব্যবসায়ীরা যারা অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, তারা যখন বলেন যে নির্বাচনটাই হচ্ছে সংকট সমাধানের আশু উদ্যোগ হতে পারে বা আশু প্রক্রিয়া হতে পারে, এবং সেটার দিকে আসলে আমাদের সবার মনোযোগটা দেওয়া দরকার। আমরা আশা করি যে সরকারের মধ্যে বোধোদয় হবে এবং রাজনৈতিক শক্তিগুলো আসলে সেই লক্ষ্যে নিজেদেরকে নিয়োজিত করবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।